মেরেছি আমার মেয়েকে। আপনার কেসগুলোর শেষে পরিণাম কি হয়? দোষ স্বীকার। সেটা তো এই কেসে শুরুতেই হয়ে গেছে। দোষীকে দিয়ে দোষ স্বীকার করাবো, তার আগে চাঁদপ্রকাশ বাবুকে দিয়ে স্বীকার করাতে হবে যে উনি নির্দোষ। প্রথম আঘাতটা ওর কাঁধের ওপর করা হয়েছিল, দ্বিতীয় আঘাতে হাতের সমস্ত শিরা কেটে গিয়েছে, তৃতীয় আঘাতে জজ সাহেব আমি মারিনি আমার মেয়েকে। চাঁদ প্রকাশ বাবু, আপনি নির্দোষ? তাহলে সত্যটা কি? এটা সত্যি যে ওই দিন আমি কুরুল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার মেয়েকে ভয় দেখাবার জন্য। যদিও আমার সঙ্গে না ফেরে, না হলে আমি সুরেশকে ওখানেই মেরে ফেলবো। কিন্তু রাস্তায় একটা মন্দির ছিল, দুর্গা মায়ের মন্দির। এটা সেই মন্দির যেখানে 21 বছর আগে আমি জোরহাত করে মেয়ে মানত করেছিলাম। তারপর আমার ঘরে সন্তান এলো, আমার প্রথম কন্যা পিঙ্কি। আমি চিন্তায় পড়ে যাই, যে আনন্দ পেতে আমি বছরের পর বছর ভিক্ষে চেয়েছি, তাকে এত সহজে ফিরিয়ে দেব না। ভগবান আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। এমনই দুশ্চিন্তা নিয়ে আমি মন্দিরের সিঁড়িতে বসে পড়ি। ওই মন্দিরে বসে বসে আমার বিবেক জেগে ওঠে, আর আমি ঠিক করে নিলাম, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমি আমার মেয়ের পাতানো সংসার নষ্ট হতে দেব না। কিন্তু অন্যদিকে এটাও মনে হলো যে পিঙ্কির এই ব্যবহারে আমার অন্য দুটো মেয়ের পক্ষে ওই গায়ে থাকা মুশকিল হয়ে যাবে। সারা রাত এই চিন্তায় আমি কাটিয়ে দিই। আমি মনস্থির করে ফেলি যে যেভাবেই হোক, যেমন করেই হোক, আমি আমার মেয়ের পাতানো সংসার নষ্ট হতে দেব না। কুরুলটাকে আমি ওখানেই মন্দিরের পিছনে ঝোপের মধ্যে ফেলে দিই। সকালে উঠে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিলাম, তখন রাস্তায় পুলিশ দাঁড় করালো। দারোগাবাবু বললেন যে সুরেশ আর পিঙ্কি খুন হয়েছে। সেই খবর শুনে আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ি, আমার বুক ফেটে যায়। পরে বুঝতে পারলাম যে আমার একটা মেয়েকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু বাকি দুটোকে তো বাঁচাই। তখন আমি সিদ্ধান্ত নিই যে পিঙ্কি আর সুরেশের খুনের অপরাধ আমি নিজের ঘাড়ে নেব। গায়ের লোক আর পঞ্চায়েত বলবে একটা ভুল তো হয়েছিল, কিন্তু শুধরেও নিয়েছে, আর আমার দুটো মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। সাহেব, এই জন্য আমি এসব। সুন্দর, খুব সুন্দর। সেদিন মন্দিরে আপনার বিবেক জাগেনি চাঁদপ্রকাশ বাবু, বরং এক্ষুনি জেগেছে এইখানে, তাও কেডি বাবুর মন ছুঁয়ে যাওয়া গল্প শুনে। বাহ! সেই জন্য আপনি যা করেছেন অস্বীকার করছেন, কিন্তু সত্যি যেখানে ছিল সেখানেই আছে, যে খুন আপনি করেছেন। ভরদ্বাজ বাবু, কি বলেছিলেন আপনি? The case is over. Sorry my friend, but the case is just begun. শুরু হলো এখনই। জজ সাহেব, চাঁদপ্রকাশ বাবুর বক্তব্য অনুযায়ী ইনি ইনার কুড়ুলটা মাতাজির মন্দিরের পিছনের দিকে ঝোপের মধ্যে ফেলেছিলেন। এখন আইন আর আমাদের কর্তব্য যে ওই ঝোপের শীঘ্রই তল্লাশি করা হোক।
আর যদি ইনার কুড়ুলটা ওখানে পাওয়া যায় তাহলে তো ইনার সত্যিটা প্রমাণিত হয়ে যাবে। তল্লাশি তো হবেই, কিন্তু কেডি তুমি এটা ভুলে যাচ্ছ, এই কেসে চাঁদপ্রকাশ বাবুর শুধুমাত্র নিজের বয়ান তো ছিল না, কারণ ওনার বিরুদ্ধে আরো অনেকের বয়ান আছে। আর ইয়োর অনার, সব থেকে প্রধান হচ্ছে প্রধানের ছেলে সোনুর বয়ান, যে নিজের চোখে দেখেছে যে চাঁদ প্রকাশ বাবুই হত্যাটা করেছে। জজ সাহেব হামেশাই আদালতের সাক্ষীরা মিথ্যা কথা বলে থাকেন, কেননা আরো একবার সোনুবাবুকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। কি আর বলার আছে সাহেব, এই চাঁদ প্রকাশে উল্টে আরো মিথ্যা বলছে। আমি নিজের চোখে ঘানোড়া গ্রামের গোয়ালে এনাকে পিঙ্কি আর সুরেশকে মারতে দেখেছি। আর দর্শকের মতন ওখানে দাঁড়িয়ে রইলেন, ওনাকে আটকানোর চেষ্টা করলেন না, পিঙ্কি আর সুরেশকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করলেন না, ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমি ফিল্মের অ্যাকশন হিরো না যে মাঝখানে লাফিয়ে পড়বো। আমি যদি মাঝখানে লাফিয়ে পড়তাম তো এখানে পিঙ্কি আর সুরেশের মতো আমারও খুনের কেস চলতো। রাক্ষসের থেকে ভয়ঙ্কর ছিল সেই সময়। আর আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। সোনুবাবু, আপনি আপনার বাবার আদেশে চাঁদপ্রকাশ বাবুকে ধাওয়া করতে করতে রাত্রিবেলা নিজের মোটর সাইকেলে করে কালকোড়া থেকে গণরা গিয়েছিলেন কিনা? গিয়েছিলাম। তো এতটা সময় আপনার লাগলো সেখানে পৌঁছতে? আরে ওই যেরকম লাগে 10 থেকে 15 মিনিট সোজাসুজি। সোজাসুজি 10-15 মিনিট। এইমাত্র পাওয়া খবরাখবর থেকে এটা জানতে পারছি সোনুবাবু, সোজাসুজি রাস্তা কালকোড়া থেকে গনোড়া যাচ্ছে, তার মাঝখানে একটা পুল রয়েছে যেখানে মেরামতির কাজ চলছিল। আমার জ্ঞান আমায় বলছে যে হত্যার দিন রাতে ওই পুলে কাজ চলছিল এবং যেই কারণে ওই পুলটা সেদিন বন্ধ ছিল। এখন একটাই রাস্তা বেঁচে থাকে গনোড়া পৌঁছানোর জন্য, মেন হাইওয়ে, দ্রুতগতির যানবাহন। সেখান থেকে গেলে মোটামুটি ভাবে আধ ঘন্টা সময় তো লাগবেই। আপনি 15 মিনিটে কি করে পৌঁছে গেলেন? আরে ওই এটার মানে এই দাঁড়ায় সোনুবাবু যে আপনিও চাঁদপ্রকাশ বাবুর মতো ওই রাতে ঘনোড়া যাননি। যখন কিনা আপনি চাঁদপ্রকাশ বাবুকে ওই মন্দিরে দেখলেন, আপনি ওখান থেকেই কালকোড়া ফিরে আসলেন। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? আমি ঠিক বলছি। এবার বলুন সোনুবাবু, যে এতটাই ভদ্র একজন মানুষের বিরুদ্ধে আপনি আদালতে মিথ্যা বয়ান কেন দিলেন? ভাই, খুব সুন্দর কেডি বাবু, খুব সুন্দর। শেষ পর্যন্ত আপনি এখানে অচেনা হওয়ার প্রমাণ দিয়েই দিলেন। ভাই, মানলাম যে কালকোড়া থেকে ঘনড়া যাওয়ার প্রথম রাস্তা হলো পোলের, মানলাম। আর দ্বিতীয় রাস্তা আর লম্বা রাস্তা হলো মেন হাইওয়ে, এটাও মানলাম। কিন্তু কেডি বাবু, একটা তৃতীয় রাস্তাও আছে, যেটা বথুয়ার কাঁচা রাস্তা হয়ে মোহেরার বাঁদিকের রাস্তায় গিয়ে মিলেছে। আর ওখানে কেবল বাইকই যেতে পারে। আর ওই রাস্তা দিয়ে ঘনারা পর্যন্ত পৌঁছাতে ইয়োর অনার লাগে মাত্র 15 মিনিট। আরে হ্যাঁ হুজুর, একদম ঠিক। আমি ওই রাস্তা দিয়ে তো গিয়েছিলাম। প্রত্যেকটা খবর কোনো নকশায় পাওয়া যায় না কেডি বাবু। কিছু ব্যাপারের জন্য এখানে বছরের পর বছর থাকতে হয়, বুঝলেন? এই আদালত পরশু 11টা পর্যন্ত মুলতবি করা হলো। ধৈর্য ধরুন লাজবন্তী দেবী। এরকমটা ভাবুন যে আপনার স্বামী বয়ানটা বদলে দিয়ে আমাদের কাজটা আরো সহজ করে দিয়েছেন। খুব শীঘ্রই আসল হত্যাকারী পর্যন্ত। সাহেব, সাহেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি সাহেব, আমায় ক্ষমা করে দিন স্যার। কিসের ভুল? আদালতে সত্যি কথা না বলার ভুল সাহেব। ওই রাতে যখন পিঙ্কি আর সুরেশের খুন হয়েছিল, আমি নিজের চোখে সুরেশের কাকা মহেন্দ্র প্রতাপকে ওর মোটর সাইকেল করে ঘানেরার দিক থেকে আসতে দেখেছিলাম স্যার।
আর ওনার জামায় রক্তের লাল দাগ ছিল সাহেব। তো তুমি এই কথাটা আদালতে বললে না কেন? ওই মহেন্দ্রবাবু আমাকে ভীষণভাবে ধমকেছিল যে যদি এই কথা আমি আদালতে বলে দিই তাহলে পিঙ্কির যে হাল হয়েছে তাহলে আমার সাথেও তাই হবে। পুরো গ্রামের মধ্যে সুরেশ আর পিঙ্কির সম্পর্কের বিরুদ্ধে যদি কেউ থাকে তাহলে সেটা মহেন্দ্র সিং। আমাদের বাড়িতে এসে 4 বার হুমকিও দিয়ে গিয়েছিল। তাহলে তো খুন মহেন্দ্র সিং করেছে। তুমি আদালতে এই কথাটা বলতে পারবে? ও ও আমার প্রাণ নিয়ে নেবে সাহেব। না সাহেব, কতদিন ধরে পিঙ্কি তোমার বান্ধবী ছিল? 4 বছর বয়স থেকে সাহেব। হামেশাই পারিবারিক সম্পর্ক থেকেও বন্ধুত্বের সম্পর্ক বড় হয়। একটু ভাবো, যদি তোমার জায়গায় পিঙ্কি হতো তো তাহলে কি বয়ান দিত? ও নিশ্চয়ই সাক্ষী দিত সাহেব, ও নিশ্চয়ই সাক্ষী দিত। বরুণ, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বি কেয়ারফুল। হ্যাঁ স্যার। কাল বয়ান দিতে হবে আদালতে। আরে ওই ছোড়া, তোর ফটফটি খারাপ হয়ে গেছে নাকি? এটা হরিয়ানার তেলে চলবে না। এখন তো বাইকই খারাপ হয়েছে বাবা। যদি আমরা বিগড়ে যাই না তাহলে তোকে আর কেডিকে কেউ বাঁচাতে পারবে না। বুঝিয়ে দিবি তোর এই উকিলকে। কি হলো মহিন্দর সিং বাবু, আপনার ঘাম ছুটছে কেন? দরজার বাইরে কেউ আছে, দেখো না। তোর বাবা কে আবার জ্বালাতন করছে? এটা আবার কি? আপনার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই দাগটা আপনি মহেন্দ্র সিং বাবুর জামায় দেখেছিলেন সেটা রক্তের দাগই ছিল? হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি যখন কাল একে এই ছেলেটার সাথে দেখেছিলাম তখনই বুঝে গেছিলাম যে এ কোর্টে বিষ ছড়াবে। আপনি ওই রাতে গণরাত থেকে আসছিলেন মহেন্দ্র সিং বাবু? আগে হ্যাঁ, ওই পথ দিয়েই ফিরেছিলাম। টাকা আদায় করতে গেছিলাম গণরা। আর আপনার জামার ওপর রক্তের দাগ ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল। আরে উকিল বাবু কিছু বলুন না। ঘাবড়িও না মহেন্দ্র প্রকাশ, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। এই জামা ওইটাই যেটা সেই রাত্রে মহেন্দ্র প্রকাশ পরেছিল। আর ইয়োর অনার, পাঠক বাবু এবং দেবকীর কথা একদম সত্যি। এই জামাতে রক্ত লেগে আছে, কিন্তু এই রক্তের চিহ্ন সুরেশ এবং পিঙ্কির তো দূর, কোনো মানুষেরই না ইয়োর অনার। হুজুর, উকিল বাবু একদম ঠিক বলছেন। ওই আমার বাইকের আগে একটা খরগোশ কাটা পড়েছিল, আর ওটারই রক্তের ছিটে আমার জামায় এসে পড়েছিল। মোটরসাইকেলের চাকার তলা একটা খরগোশ চাপা পড়ে গেল আর ওই রক্তের দাগটা এতটা উপরে চলে আসলো। এখন মহাশয় কেডি বাবু যাই ভাবেন না কেন, কিন্তু সত্যি তো এটাই। আর এই জামার উপর লাগা রক্তের দাগকে প্রমাণ করবে এই ফরেন্সিক রিপোর্ট ইয়োর অনার। এই রক্ত খরগোশেরই বড় খরগোশ ছিল। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমার সন্দেহ হচ্ছে যে ওই জামাটাকে বদলে ফেলা হয়েছে। এই কারণে আমি
দেবকিকে আরো একবার কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। দেবকে একটু মন দিয়ে দেখে বলো যে এটা কি সেই জামাটা যেটা ওই রাতে মহেন্দ্র সিং বাবু পরেছিলেন, নাকি অন্য কোনো একটা? আগে আমি ঠিক করে বলতে পারবো না, মনে হয় এটাই ছিল, না হলে। ইয়োর অনার, ওই মনে টনে হওয়ার কোনো জায়গাই নেই। এটা তো একদম ওই জামাই, বাস। মহেন্দ্রবাবু, যদি এই কুর্তাটা সেটাই হয় আর এটার ওপর খরগোশের রক্ত লেগে থাকে, তো তাহলে আপনি দেবকিকে হুমকি কেন দিয়েছিলেন যে যদি আদালতে ও কিছু বলে তো আপনি ওকে সেই ব্যবস্থাই করবেন যেটা পিঙ্কির হয়েছিল? হুজুর, ব্যাপার এটাই, যখন গম পেশানো হয় না, তখন গমের সাথে গুণগুলোও পিষে যায়। আচ্ছা, সারা পৃথিবী জানে সুরেশ আর পিঙ্কির সম্পর্ক বিরুদ্ধে সবচেয়ে বেশি আমিই ছিলাম। আর এই অবস্থায় আমার সাথে ওই খরগোশের ঘটনাটা ঘটলো। যদি আমার ওপর আঙ্গুল উঠতো তাহলে কে আমাকে বিশ্বাস করতো? আরে এটা তো ভালো হলো যে ভারদ্বাজ বাবু আমাকে বলে দিয়েছিলেন যে রক্তের পরীক্ষা হতে পারে, না হলে এই মেয়েটা তো আমাকে ভেতরে ঢুকিয়েই ছাড়তো। আর হুজুর, এই মেয়েটা কে যে আমার ওপর আঙ্গুল তোলে? চাঁদ প্রকাশ বাবু আর কাপিল ছাড়া শুধু এই মেয়েটাই জানতো যে সুরেশ আর পিঙ্কি কোথায় লুকিয়ে আছে। আর একে কেউ সন্দেহ করছে না। এর বিচার আদালত নয়, পঞ্চায়েত করবে, পঞ্চায়েত। শান্ত হন মিস্টার মহেন্দ্র সিং। মিস্টার পাঠক, ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন? এনাকে তো কিছুই জিজ্ঞেস করার নেই, ইওর অনার। কিন্তু হ্যাঁ, পুলিশকে অবশ্যই এটা জিজ্ঞেস করতে চাইবো যে মন্দিরের পেছনে ওই ঝোপ থেকে ওই কুড়ুলটা পাওয়া গেল কিনা। আগে না, পুরো ঝোপঝাড় তন্ন তন্ন করে খুঁজেছি, কুড়ুল তো দূরের কথা, একটা কাঁচি পর্যন্ত পাওয়া যায়নি। সরকার, পুলিশ মনে করছে যে এই লোকটা নিজের মনের মতো করে গল্প বানিয়ে আমাদের বোকা বানাচ্ছে। এই ওটাকে নদীর মধ্যে ফেলে দিয়েছে মার্ডার ঠাডার করে। খুব সুন্দর ইন্সপেক্টর সাহেব, কিন্তু ইয়োর অনার, ওই কুড়ুলটা না তো ঝোপে আছে না কোনো নদীতে। কুড়ুলটা আছে আমার কাছে। অর্ডার, অর্ডার। কি পাঠক বাবু, আমার ঝাঁপি দেখে চক্ষু ছানা বড় হয়নি তো? ইয়োর অনার, কাল রাত্রে আমার কোনো গুপ্ত শুভাকাঙ্ক্ষী আমার দরজার সামনে এই কুড়ুলটা রেখে গেছিল। চাঁদপ্রকাশ বাবু, দেখুন তো, এই কুড়ুলটা আপনার নয় তো? হ্যাঁ উকিল সাহেব। কারেক্ট, কারণ এই কুড়ুলের উপর যে চিহ্ন আছে তা চাঁদ প্রকাশ বাবুর আঙুলেরই। আর তাছাড়া এর তীক্ষ্ণ ধারের উপরেও কিছু চিহ্ন আছে ইয়োর অনার, সুরেশ আর পিঙ্কির রক্তের চিহ্ন। উকিল সাহেব, এটা কিভাবে সম্ভব? মানে মারবে, কাটবে, রক্ত বেরোবে না? জজ সাহেব, এরকমটাও তো হতে পারে যে ওই কুড়ুলটাকে কেউ ওই ঝোপ থেকে চুরি করে আর তারপর তার উপর পিঙ্কি আর সুরেশের রক্ত লাগিয়ে দেয়। আরে খুব সুন্দর কেডি বাবু, খুব সুন্দর। ঘটনার 10 দিন পর ওই রক্ত আসবে কোথা থেকে? ওই রক্ত 10 দিনে শুকিয়ে যাবে না? আর এমনিতেই ইয়োর অনার, রিপোর্ট অনুযায়ী এই কুড়ুলের উপর যে রক্ত পাওয়া গেছে তা সেই দিনেরই যেদিন খুন হয়েছিল। এবার বলুন পাঠকবাবু, এবার তো এই কুড়ুলের রক্ত চিৎকার করে বলছে যে আসল খুনি কে? তুই এটা বলতে চাইছিস যে সবাই এর মধ্যে জড়িত? হ্যাঁ, সোনু, মহেন্দ্র প্রকাশ, প্রধান, এরা সবাই একসাথে আছে।
আর এখন চাঁদ প্রকাশের কুড়ুল প্রসিকিউটর ভরদ্বাজকে দিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে ওদের ওই কেসে কোনো হাত নেই। প্রশ্ন এখন এটা উঠছে যে চাঁদ প্রকাশ ওর নামটা কেন বলছে না? নিজের মেয়েদের জন্য? হ্যাঁ স্যার, দ্যাটস দ্য রিজন। যদি এরকমটা হয় তো একটা বিষয় তো স্পষ্ট বলুন যে যেই কুড়ুলটাকে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে সেই কুড়ুলটা দিয়ে হত্যা করা হয়নি, হত্যা কোনো অন্য কুড়ুল দিয়ে হয়েছে। আর যতক্ষণ ওই কুড়ুলটা পাওয়া যায় সত্যিটা সামনে আসতে পারে না। ভাই একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, যে ভারদ্বাজের ঘরের বাইরে, তাও মাঝরাতে, ওই কুড়ুলটা রাখলো তো রাখলো কে? আমি কি করে জানবো? আমি তো ভেবেছিলাম সোনু রেখেছে ওখানে কুড়ুলটা। আমাকে এর মধ্যে টেনো না মহেন্দ্র সিং, আমি কিছু জানি না। আর এরকম কি দেখছো? যেন দুজনকে আমি নিজেই মেরেছি। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে। আইনকে চাঁদ প্রকাশের খুনি কুড়ুল দিয়ে দিয়েছে, না হলে এই দোষ পঞ্চায়েতের উপর পড়তো যে আমরা জাতপাতের বিচার করতে গিয়ে ওই ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলেছি। সোনু, এই দেবকির ওপর নজর রাখ, না হলে সারা গ্রামকে নিয়েও ডুববে। এই সব কাজ আমাকে দিয়ে করিও না বাবা, কারণ পরে আমরাই ফেসে যাব। তোর একটু ভাবা উচিত। মহেন্দর, তুই গ্রামের সবচেয়ে বোঝদার ছেলে, তুই ওর ওপর নজর রাখ। আজ্ঞে প্রধান মশাই, এখন তো এই দেবকির ওপর নজর আমি রাখবো। এ কি অনর্থ হচ্ছে আমাদের সাথে হুজুর? আমি আমার ছেলেকে হারালাম, আরে এবার আমার ছোট ভাই মহেন্দ্র। জানি না কে শত্রুতা করছে আমাদের সাথে হুজুর। মহেন্দ্র প্রকাশের মৃত্যু কি করে হলো? আত্মহত্যা ইয়োর অনার, আত্মহত্যা। মহেন্দ্র প্রকাশ পুলের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। জজ সাহেব, এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। খুব সুন্দর। এ তো আপনি ওখানে ছিলেন, যে আপনি নিজের চোখে দেখেছেন, যে বলছেন যে দুর্ভাগ্যবশত ছিলাম না, থাকলে মহেন্দ্র প্রতাপকে বাঁচিয়ে দিতাম। আপনি ওখানে থাকলে কি দেখতেন? আরে দেখতাম বেটা ছেলে কি করে ওখান থেকে লাফ মারছে, দেখতাম। আর পুল থেকে লাফাতে গেলে পুলের পাঁচিলে মানে দেয়ালের ওপর দাঁড়িয়ে পড়া বা হাত দেওয়া আবশ্যক নিশ্চয়ই। আরে এর তো নিশ্চয়ই দরকার আছে। কিন্তু ইয়োর অনার, ওই পুলের পাঁচিলে মহেন্দ্র প্রতাপের পা বা হাতের চিহ্ন পাওয়া যায়নি। এটার সোজাসুজি অর্থ হলো জজ সাহেব, কেউ মহেন্দ্র প্রতাপের দেহটাকে ওখান থেকে তুলে নিয়ে নিচে ফেলে দিয়েছিল। আপনি ঠিক বলছেন হুজুর, আমারও মনে হচ্ছে যে কেউ আমার ভাই মহেন্দ্রকে খুন করেছে। কারণ পরশু রাতে যখন আমি বাড়ি ফিরি তখন এখন তো আমার গলা দিয়ে খাবার তখনই নাববে যখন আমার ভাইপো সুরেশের খুনের রহস্য সমাধান হবে। সুরেশের খুনি সেই রাতে মহেন্দ্র ফোনে কার সঙ্গে কথা বলছিল? জানি না স্যার, কারণ মহেন্দ্রের লাশ থেকে কোনো ফোন পাওয়া যায়নি। কিন্তু আমি জানি যে ও ওই রাতে কোথায় গিয়েছিল, ওই প্রধান মশাইয়ের কাছে। কারণ হুজুর, ওই রাতে ওর যাবার পর প্রধান মশাইয়ের লোকের ফোন এসেছিল ওর কাছে। চোখ রাঙাবেন না প্রধান মশাই, এখন যদি ভয় পাই, লজ্জা হওয়া উচিত আমার জীবনের প্রতি। হুজুর এখন আমি আপনাকে সব সত্যি বলছি। দেখুন মনোহর বাবু, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো অভ্যাস নেই। কাট টু কাট আসল কথায় আসছি।
আমার ছেলে আছে না সোনু, পিঙ্কিকে গভীরভাবে ভালোবাসে, তাই ও ওকে বিয়ে করতে চায়। আমি না করে দিয়েছি। ভাই, এটা কখনো হতে পারে না, কিন্তু কি করব, বাপ হই না। ছেলের জেদের কাছে হেরে গেলাম, আর আমি কথা দিয়ে দিলাম যে তোর বিয়ে পিঙ্কির সাথেই হবে। আপনার যে ছেলে আছে না সুরেশ, আজকাল পিঙ্কির সঙ্গে একটু বেশি গুটুর গুটুর করছে। ওকে বুঝিয়ে দেবেন যে পিঙ্কির সঙ্গে এই লাভ স্টোরি এখানেই শেষ করে দিতে, না হলে আমি ওকে মেরে ফেলে দেব। হুজুর, প্রধান মশাই লক্ষণ লালি বেড়েছে আমার ছেলে এবং আমার ভাই মহেন্দ্র প্রতাপকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হুজুর, ও ওর নিজের ছেলে আর ভাইয়ের মৃত্যুর কারণে পাগল হয়ে গেছে, তাই তো উল্টো পাল্টা সব বলছে। আরে আমি আমার ছেলে সোনুর বিয়ে পিঙ্কির সাথে কিভাবে করাতাম? সরপঞ্চ বাবু, যখন আপনি এদের দুজনকে বিয়ে দিতে চাইছিলেন না, তো তাহলে আপনি পণ্ডিত মশাইকে দিয়ে সোনু আর পিঙ্কির কুষ্টি কেন মিলিয়েছিলেন? এসব তুই কি করে জানলি? পণ্ডিতের মেয়ে দেবকী, তোকে তো ফিসফিস করে নয়, পুরুষের মতো বলুন। হ্যাঁ, কেন কুষ্টি মিলিয়েছিলেন আপনি? দেখুন, যেহেতু কথাটা উঠলই তো, হ্যাঁ, আমার ছেলে সোনু পিঙ্কিকে সত্যি বিয়ে করতে চাইতো। এটা সত্যি উকিল সাহেব, আর এটাও সত্যি যে ওই দিন আমি মনোহরকে ধমক দিতে ওর বাড়িতে গিয়েছিলাম। আমি আমার বাপ দাদার দিব্যি করে বলছি যে পিঙ্কি আর সুরেশের হত্যা আমি করিনি, আর না তো এই হত্যার পিছনে আমার কোনো হাত আছে। আর এটা সত্যি হুজুর। এটার মানে এটা দাঁড়ায় যে সোনু আপনাকে না বলে, না একেবারে জিজ্ঞেস করে তাকে হত্যা করে দিল একাই। আপনি কিরকম কথা বলছেন উকিল সাহেব? ও এটা করতে পারে না। আরে এতে তো উতলা হওয়ার কি আছে সরপঞ্চ বাবু? আপনিই তো বলেছিলেন যে আপনার কথা মতো সোনু ঘনোড়া গিয়েছিল, আর এবং সেখানে গিয়েও পিঙ্কি আর সুরেশকে হত্যা করেছিল। ওহো, এটাও অসম্ভব। আরে অসম্ভবটা কেন? সোনু জানতো যে ওরা দুজন কোথায় লুকিয়ে আছে, তাই সেখানে গিয়ে ওদেরকে হত্যা করে দিল। জজ সাহেব, ও এরকম কিছুই করেনি। আরে কেন কিছুই করেনি? ওই রাতে তো ঘনোড়া যায়নি। যদিও ঘনোড়া নাই গিয়ে থাকে, তাহলেও কি করে চাঁদপ্রকাশ বাবুকে পিঙ্কি আর সুরেশকে হত্যা করতে ঠিক কিভাবে দেখলো সরপঞ্চ বাবু? দূরবীন দিয়ে? বাবা, তুমি তো আমাকে ফাঁসিয়ে দিল, পুরোপুরি ফাঁসিয়ে দিল। এবার আর কি করবেন সোনুবাবু? সত্যের সঙ্গ দেবেন না নিজের বাবাকে মিথ্যা প্রমাণিত করবেন? বাবা সত্যিই বলছে, আমি সেই রাতে ঘনোরা গ্রামে যাইনি। তো আদালতে মিথ্যা কেন বলেছিলেন? যাতে এই চাঁদ প্রকাশের বড় রকম সাজা হয়। এ আমার আর পিঙ্কির বিয়ের বিরুদ্ধে ছিল, তখন থেকে আমিও শত্রু হয়ে যাই। আই সি। বদলা, রিভেঞ্জ, প্রতিশোধ। আর সব মিলিয়ে সত্যটা হলো এই যে আপনি ঘনোড়া জানিনি, আর আপনি চাঁদপ্রকাশ বাবুকে সুরেশ আর পিঙ্কিকে হত্যা করতে দেখেনওনি। আগে না, আমি তো ঘনোড়া পর্যন্ত পৌঁছাইনি। আমার বাইক তো 5 মিনিটের মধ্যে খারাপ হয়ে যায়। আমি জানি না এ মন্দিরে ছিল না ঘনোড়াতে। ভেরি নাইস। তো মানে হলো
এখনো পর্যন্ত চাঁদ প্রকাশ বাবু যেটা বলছেন তার কোনো প্রমাণ নেই। এটা তো খুব খারাপ খবর কেডি ভাই। যদিও সোনুলালের সাক্ষী মিথ্যে হয়, কিন্তু কুড়ুলে লাগা রক্ত চিৎকার করে বলছে ইয়োর অনার কি ওই রাতে চাঁদ প্রকাশ বাবু মন্দিরে না বরং ঘরানার ওই ঘরে নৃশংসভাবে অমানবিকভাবে নিজের মেয়ে ও জামাইকে খুন করেন। না 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 উকিল সাহেব, জজ সাহেব, আপনি আমাকে যে কোনো দোষে যে কোনো অভিযোগে শুলে চড়িয়ে দিন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, কিন্তু মেয়েকে হত্যা করার দায় নয়। না হলে ফাঁসি আমাকে নয়, ফাঁসি দেওয়া হবে বাবার মেয়ের সম্পর্ককে, বাবার মেয়ের সম্পর্ককে দেওয়া হবে ফাঁসি। পেয়ে গেছি স্যার, সেলফোন রেজিস্ট্রি থেকে মহেন্দ্র প্রকাশের ফোন রেকর্ড। আমার মনে হয় মৃত্যুর ঠিক আগেই মহেন্দ্র প্রতাপ এই নম্বরেই কথা বলছিল। নম্বরটা লাগে একটু। স্যার কোনো ডক্টর সরলার ক্লিনিক। মহেন্দ্র প্রকাশ কোনো মহিলার ডক্টরের ক্লিনিকে কেন কথা বলবে? একটা কাজ কর বরুণ, তুই যা আর খোঁজ নে রহস্যটা কি। ভাই উকিল বাবু, আমি শুনলাম যে কাল রাতে কেউ আপনাকে একটা কুড়ুল পাঠিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। পঞ্চায়েত চায় যে ওই কুড়ুলটাকে তুমি এখানে আমার সামনে পেশ করো। ক্ষমা চাচ্ছি সরপঞ্চবাবু, এটা সম্ভব নয়। ওই কুড়ুলটা তো আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি, ওটা এখন সরকারি প্রমাণ। একটা কথা বুঝতে পারছি না, চাঁদ প্রকাশের কুড়ুল তো আদালতে জমা ছিল, তাহলে এই দ্বিতীয় কুড়ুলটা কোথা থেকে আসলো? সরপঞ্চবাবু, এখন ওই কুড়ুলটা কার ছিল আর তার উপর রক্ত কার লেগেছিল সেটা তো আগামীকাল আপনি, আমি আর এখানে উপস্থিত সমস্ত মানুষ জানতে পেরে যাব আদালতে, ফরেনসিক রিপোর্ট চলে আসার পর। খুবই বড় দিন একটা আমার জন্য কাল। প্রস্তুতি নিতে হবে, কেসের পর বসে কথাবার্তা হবে। মানে আমার মতো এই কুড়ুল আপনাকেও পাঠানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও পাঠানো হয়েছে। আর ইওর অনার, এটার ফরেনসিক রিপোর্টও চলে আসবে। টেডিসা, এই নিন, এসে গেছে। এই নিন ইওর অনার। এটা কি মিস্টার কেডি? কি হলো জজ সাহেব? এতে তো রক্তের দাগ নেই, এটা তো কোনো লাল রঙের পেইন্ট। আর এতে যে ছাপ আছে ওটা তোমার আঙুলের, মিস্টার কেডি পাঠক। হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, লাল রঙের দাগ রয়েছে আর যেই আঙুলের ছাপ রয়েছে সেটা আমারই। আমি ঠিক বুঝলাম না। জজ সাহেব, আসলে আমি এই কুড়ুলটা যেটা রয়েছে সেটা আমার সহায়ক বরুণের সাহায্যে লাজবন্তী দেবীর ঘরের বাইরে ওই দরজার পাশে আমি রেখে দিয়েছিলাম। এইটার কি মানে হলো? হ্যাঁ, তাহলে পুলিশ রিপোর্ট করানোর, ফরেনসিক রিপোর্ট করানোর কি মানে? সবার সময় নষ্ট। এ তো সকলের চোখে ধুলো দেওয়া হলো। না জজ সাহেব, এরকমটা নয়। আসলে আমি আদালতের চোখে কোনো রকম ধুলো দিতে চাইছিলাম না, আমি অন্য আরেকজনের চোখে ধুলো দিতে চাইছিলাম, যাতে এই কেসটার ওপর পড়ে থাকা ধুলোগুলো সাফ করতে পারি, যাতে প্রত্যেকের সবকিছু পরিষ্কার নজরে আসে। একটু প্যাচালো আছে ভরদ্বাজ বাবু, আমি আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। আমি বোঝাচ্ছি, তবে তার আগে ইওর অনার, আমি দেবকীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, তো জজ সাহেব, হয়েছে এটাই যে মনোহর বাবু বলেছিলেন যে মহেন্দ্র বাবুর মৃত্যুর দিন মহেন্দ্র বাবু কাউকে একটা ফোন করেছিলেন,
তো আমরা মহেন্দ্রবাবু দূরভাষ যন্ত্রের ফোনের একটা তালিকা বার করি, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে উনি রোহতাক হরিয়ানাতে কোনো গাইনোকোলজিস্ট মানে গর্ভপাত করানোর ডক্টরকে ফোন করেছিলেন, ডক্টর সরলা দোষী। ডক্টর সরলা দোষীর সঙ্গে দেখা করার পর এটা জানতে পারা গিয়েছে অনার যে এখান থেকে কালকোরা থেকে কোনো মেয়ে ওনার কাছে এই কারণে গিয়েছিলেন যে এটা জানতে যে উনি গর্ভবতী হ্যাঁ কি না। দেবকি, তুমি গিয়েছিলে ডক্টর সরলা দোষীর কাছে? ডক্টর দোষীর লিখিত বয়ান রয়েছে আপনার টেবিলের ওপর জজ সাহেব। তুমি গিয়েছিলে কি না? হ্যাঁ, এটা সত্যি যে আমি গর্ভবতী ছিলাম। মহেন্দ্রবাবু এটা জানতে পেরে গিয়েছিলেন যে তুমি গর্ভবতী, এই কারণেই উনি ডক্টর সরলা দোষীকে ফোন করেছিলেন, এটা কি ঠিক? আর তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছিল তার বাবা সুরেশ, তাহলে এটাও কি ঠিক? হ্যাঁ, এটাও সত্যি। এটার অর্থ হলো গিয়ে এই যে একতরফে তো সুরেশ আপনার সঙ্গে প্রেমটা চালিয়ে যাচ্ছিল আর দ্বিতীয় তরফেও পিঙ্কির সঙ্গে বিয়ে করতে চাইছিল, ঠিক কি এটা? হ্যাঁ। তো যখন আপনি সুরেশকে বললেন যে আপনি ওনার সন্তানের মা হতে চলেছেন, তখন ঠিক কি বলেছিল সুরেশ আপনাকে? ওর এই দায়িত্ব পরিষ্কারভাবে নিতে অস্বীকার করে দেয়, আর বলেছিল যে আমি যেন ওকে ভুলে যাই, কেননা পিঙ্কিকে বিয়ে করতে যাচ্ছিল। দেবকি, এটা তো কোনো কারণই হলো না যে ওখানে গিয়ে ওই দুজনকে এত নৃশংসভাবে মেরে ফেলার। হত্যা করা উচিত হয়নি আপনার ওনাদেরকে। না সাহেব, না, আমি ওদের দুজনকে মারিনি সাহেব। আপনি সুরেশকে মারেননি? না সাহেব, আমি এই পুরো কেসটাই আপনার সহযোগী ছিলাম। হ্যাঁ, সুরেশ আমাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু আমি সুরেশকে মারিনি সাহেব। আর পিঙ্কি তো আমার বন্ধু ছিল সাহেব। আমি ওকে কেন মারবো সাহেব? আমি ওদের দুজনকে মারিনি আমি ওদের দুজনকে। এক মিনিট। এই কালকোরাতে একটা পুরনো বিদ্যালয় রয়েছে, আছে? সেটার পিছনে একটা বড় গাছ আছে? সেই গাছটার পিছনে একটা বড় পাথর আছে? ওই পাথরের নিচে একটা গর্ত রয়েছে যার মধ্যে কিছু একটা পোতা রয়েছে। কি পোতা রয়েছে ওখানে? আমি কি করে জানবো? আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি কি করে জানবো? আরে আপনি জানেন না এটা কি করে হতে পারে? আমি কি করে জানবো? আরে আপনার জানাটাই তো উচিত, কারণ গতকাল রাতে আপনি ওই গর্তের থেকে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। কি খুঁজছিলেন আপনি? ইওর অনার, এটাই হলো আমার এই রং লেগে থাকা কুড়ুলটার গল্প। যখন আমি দেবকি আর সুরেশের সম্পর্কটা সম্বন্ধে জানতে পারি আর ইনার গর্ভাবস্থা সম্বন্ধে জানতে পারি, তখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ইনি বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য সুরেশ আর পিঙ্কিকে হত্যা করেছেন। কিন্তু আমি ইনাকে ওই অস্ত্র সমেত হাতে নাতে ধরতে চাইছিলাম, এবং সেই কারণে আমি এই কুড়ুলটা লাজবন্তী দেবীর ঘরের বাইরে ফেললাম, যাতে দেবকী দেবী মনে করেন যে আমরা হত্যার হাতিয়ার পেয়ে গিয়েছি। আর সেটা স্পষ্ট করার জন্য উনি সেই জায়গায় যাবেন যেখানে ইনি অস্ত্রটা লুকিয়ে রেখেছেন, আর সেরকমটাই হলো ইওর অনার। এই ছোট খেলাটা আমাকে খেলতেই হলো জজ সাহেব। আমি আদালতের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এখন খুনের আসল হাতিয়ার এই কুড়ুলটা ইওর অনার, যেটা পুরনো ওই বিদ্যালয়ের পিছনে গাছের পিছনে পাথরের নিচে
গর্ত থেকে পাওয়া গিয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ফরেনসিক্সের পরীক্ষাও এটা বলবে যে এটার ওপর যে রক্ত লেগে রয়েছে সেটা সুরেশ আর পিঙ্কির, আর এর ওপর দেবকির আঙুলের ছাপ রয়েছে। দেবকি, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই কুড়ুলটার ফরেনসিক্স রিপোর্ট থেকে একেবারেই স্পষ্ট হয়ে যাবে যে এই হত্যাটা আপনিই করেছেন। হয়তো আমরা ফরেনসিক্স রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারি, বা আপনি আপনার দোষ স্বীকার করতে পারেন, যেরকমটা আপনার মর্জি। অনেক পুরনো একটা প্রবাদ রয়েছে যে খারাপ খবর শুনতে আর শোনাতে খুব একটা দেরি করা উচিত নয়। কি করতে চাইবেন আপনি দেবকী দেবী? হ্যাঁ 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 হ্যাঁ, আমি মেরেছি ওদের দুজনকে। আমি মেরেছি ওদের দুজনকে। আর ওদের দুজনকে মেরে ঘন রাতে দুজন লোককে পয়সা দিয়ে ওদের লাশ পোলের নিচে ফেলিয়ে দিই। 4 বছর ধরে আমি ভালোবাসতাম সুরেশকে। 4 বছর। আর ও পছন্দ করলো তো কাকে? ওই পিঙ্কিকে, যে কিনা বিয়ের সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করিয়েছিল। এটা না জেনেই যে সুরেশ ওর নয়, সুরেশ আমার। সুরেশ আমার ছিল। আর আর কি বা শাস্তি দিতাম আমি ওদেরকে? মেরে ফেলেছি আমি ওদের। আমার এত বড় অসম্মান কিভাবে সহ্য করতাম আমি? কিন্তু চাঁদ প্রকাশের রক্তে রাঙানো কুড়ুলটা? পুলিশ আসার আগেই আমি ওই কুড়ুল মন্দিরের ঝোপের পিছন থেকে চুরি করি। আর আমার চুরির মধ্যে সুরেশ আর পিঙ্কির শুকনো রক্ত লেগেছিল। আর ওই রক্তকেই আমি কোনো রকমে ওই কুড়ুলে লাগিয়ে দিই। আর ওই কুড়ুলটাকে বস্তার মধ্যে ভরে আপনার বাড়ির সামনে রেখে দিই। মহেন্দ্র সিং বাবুকে ওই রাতে মহেন্দ্র প্রকাশ আমার সাথে পোলে দেখা করতে এসেছিল, এটাই বলতে যে ও সুরেশ আর আমার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে। এই জন্য ওর আদালতে সত্যি কথা বলার আগেই সুযোগ পেতেই আমি ওকে পোল থেকে ধাক্কা দিয়ে দিই। ওকেও আমি মেরে ফেলি সুরেশের জন্য। জ্যাঠামশাইয়ের মতো বাবা শুধু নিজের মেয়ের দীর্ঘায়ু কামনা করতে পারেন, ওকে মারতে পারেন না। জ্যাঠামশাই নির্দোষ সাহেব। দেবকী দেবী, এরকমটা বলা হয়ে থাকে যে প্রেম আর যুদ্ধে সবই চলে, কিন্তু হত্যা নয়। আপনার সিদ্ধান্ত জজ সাহেব। সাক্ষীদের বয়ান আর পরিস্থিতির দিকে নজর রেখে এই আদালত সুরজ প্রকাশ আর পিঙ্কি ওরফে পদ্মিনী প্রকাশ আর মহেন্দ্র সিংকে খুনের দেবকী চন্দ্রকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আর পিঙ্কির বাবা চন্দ্রপ্রকাশ বাবুকে নির্দোষ পেয়ে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. বড়দাসবাবু, কেডি বাবু, এমনিতে যদি আমি কেস জিততাম তাহলে আমি এটা বলতাম
যে ভাই বাহ খুব সুন্দর, হ্যান করেছি ত্যান করেছি, কিন্তু আজকে সত্যের এরকম জিত দেখে ভাই বলতেই হবে যে না, সত্যি সত্যি খুব সুন্দর। ভরদ্বাজবাবু, যদি কখনো কখনো মনে দ্বিধা থাকে তো হৃদয়ের কথা শোনা উচিত, কেননা হৃদয় থাকে তো লেফটে, কিন্তু হৃদয়ের কথা সবসময় রাইট হয়। Am I right or am I right? রাইট।